আজকে যে শহীদের মাতা বলেছেন যে বিপ্লব যেন ব্যর্থ না হয়, আমি তাকে বলতে চাই বিপ্লব ব্যর্থ হয় নাই। বিপ্লব কখনো ব্যর্থ হয় না। যে বিপ্লব আপাত দৃষ্টিতে মনে হয় ব্যর্থ হয়েছে, সেটাও ব্যর্থ বিপ্লব হয় না। বিপ্লব একটা ধারাবাহিক প্রক্রিয়া। আর এই বিপ্লবে আমি শহীদের মাকে বলছি, আপনার ছেলে জীবন দিয়ে এই বিপ্লব সার্থক করে দিয়ে গেছে। কাজেই তাকে ভুলে যাওয়ার কোনো শক্তি নাই। এবং আমরা যতদিন জীবিত আছি, তোমরা যতদিন জীবিত আছো, শহীদ জুলাই শহীদদের ভুলিয়ে দেবে এই সাধ্যকার। এই বিশ্বাস আমার আছে তোমাদের উপরে, যে তোমাদের প্রজন্ম যতদিন থাকবে জুলাই শহীদদের জাতি ভুলতে পারবে না, তোমরা ভুলতে দেবে না। তো আজকে এই যে ফ্যাসিবাদের দোসররা আজকে যে স্পর্ধা দেখাচ্ছে, এটা কি করে পারলো? বিপ্লবীদের ভুলের জন্য পারলো। এবং প্রথম ভুলটা কি ছিল? প্রথম ভুলটা ছিল বিপ্লবীদের কয়েকজনের সরকারে যাওয়াটা প্রথম ভুল ছিল। এই কথাটা তোমাদেরকে আমি মনে করি পাবলিকলি আজ পর্যন্ত কেউ বলে নাই। আমি আজকে এখান থেকে পাবলিকলি বলে যাচ্ছি, প্রথম ভুল ছিল কয়েকজনের তোমাদের সরকারে যাওয়া। বিপ্লবের কতগুলো নিয়ম আছে। বিপ্লবীরা যখন বিপ্লব করে, হয় সকলে মিলে সরকারে যাবে, তারা সরকার গঠন করবে, যেটা কিউবার বিপ্লবে হয়েছিল। ফিডেল ক্যাস্ট্রো, চে গুয়েভারা, রাউল ক্যাস্ট্রো যখন বিপ্লব করে তারা সাকসেসফুল হলো, বাতিস্তাকে হারিয়ে দিল, তখন তারা সকলে মিলে সরকার গঠন করেছিল, বিপ্লবী সরকার। কিন্তু কয়েকজন মিলে এক ধরনের এস্টাবলিশমেন্টের সরকারে যোগদান করে নাই। কাজেই এই যে তিনজনের সরকারে যোগদান করার যে সিদ্ধান্ত, এটা ভুল ছিল। আমি মনে করি সরকার ইউনূস সাহেবের সিলেকশন ওয়াজ পারফেক্ট। সত্য কথা এটা। ইউনূস সাহেব সম্পর্কে নানা রকম বক্তব্য থাকতে পারে। আমার নিজেরই ইউনূস সাহেবের সকল কর্মকাণ্ড, সকল বক্তব্য আমি সমর্থন করি না। কিন্তু ওই মুহূর্তে ইউনূস সাহেব ছাড়া আমাদের সামনে বিকল্প কেউ ছিল না সরকার পরিচালনা করবার জন্য। এবং সেই হিসেবে তোমাদের বিপ্লবীদের সিলেকশন ওয়াজ পারফেক্টলি রাইট, 100% সঠিক। তোমাদের উচিত ছিল বাইরে থেকে বিপ্লবের দর্শন তৈরি করা, বিপ্লবী দল তৈরি করা, ক্ষমতার বাইরে থেকে। কারণ ক্ষমতার ভিতরে গেলে একটা দায়িত্ব চলে আসে। ক্ষমতার ভিতরে গেলে সফলতারও যেমন প্রশংসা নিতে হয়, ব্যর্থতার দায় গ্রহণ করতে হয়। আজকে তোমাদেরকে সেই ব্যর্থতার দায় গ্রহণ করতে হচ্ছে। উচিত ছিল সরকারের বাইরে থেকে জুলাই দর্শন, আমরা জুলাই দর্শনের কথা বলি, কিন্তু তোমরা জুলাই দর্শনের বয়ান তৈরি করতে পারো নাই। আমি একটা আর্টিকেল লিখেছিলাম দেশ থেকে বাইরে থেকে ফেরার পরেই, জুলাই বিপ্লবের দর্শন। এটা লিখেছিলাম বোধহয় 2025-এর প্রথম দিকে, আমার দেশেই প্রকাশিত হয়েছিল। কিন্তু সেটা তো আমার লেখা, সেটা তো তোমাদের বিপ্লবীর লেখা না। তোমাদের বিপ্লবীর তরফ থেকে একটা জুলাই বিপ্লবের দর্শন আসা উচিত ছিল। আজ পর্যন্ত এটা সাব্যস্ত হলো না এটা অভ্যুত্থান না, এটা বিপ্লব নাকি আন্দোলন। আমি সর্বদা এটাকে বিপ্লব বলে এসেছি, কারণ আমি মনে করেছি যে বাংলাদেশের রাষ্ট্র যে ব্যবস্থা, সেটার একটা আমূল পরিবর্তন হবে। এবং এই কারণেই আমি এটাকে বিপ্লব কল্পনা করেছি। আর আন্দোলন কিংবা অভ্যুত্থান তো শুধুমাত্র সরকার পরিবর্তন। আমার দৃষ্টিতে জুলাই শুধুমাত্র সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না, জুলাই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের আন্দোলন ছিল, সেটার বিপ্লব ছিল। এই জন্যে জুলাই বিপ্লব। এবং আমার নজরে বিপ্লব চলমান। আগেই একটু কথা বলেছি আমি, একদিনে বিপ্লব শেষ হয় না, বহু দিন লাগে বিপ্লবের একটা ফাইনাল রূপ দেওয়ার জন্যে। কাজেই আমি শহীদ পরিবারদের বলবো, জুলাই যোদ্ধাদের বলবো, তোমরা ঐক্যবদ্ধ থাকো। তোমরা সকলে মিলে এই যে জুলাই বিপ্লবীরা বিভিন্ন বিভিন্ন নামে বিভক্ত, সবাইকে এক ছাতার তলে আসা উচিত। জুলাই বিপ্লবের ছাতার তলে প্রত্যেকের আসা উচিত, যারা যারা ছিল প্রত্যেকের আসা উচিত। পার্লামেন্টারি সিস্টেমে অবশ্যই সরকারি দল বিরোধী দল থাকবে, কিন্তু জুলাই বিপ্লবের ক্ষেত্রে সবার ইউনাইটেড থাকা উচিত ছিল। দুর্ভাগ্যক্রমে এটা হয়ে ওঠে নাই, এটা জাতির জন্য দুর্ভাগ্য। কিন্তু তাই বলে সব কিছু শেষ হয়ে যায় না, এখনও সময় আছে, আমরা এখনও ইউনাইটেড হতে পারি। জুলাই বিপ্লবের কয়েকটা ইউনিক ব্যাপার ছিল। এক নম্বর ছিল
এটা একটা নিরস্ত্র বিপ্লব ছিল। নিরস্ত্র ছেলেমেয়েরা আবু সাইদের মতো দুই হাত প্রসারিত করে সরকারের সকল রকম গুন্ডামির বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে, সরকারের বর্বরতার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। নিরস্ত্র ছেলেমেয়েরা, পৃথিবীতে এর কোনো দ্বিতীয় উদাহরণ নাই। দ্বিতীয়টা, এই বিপ্লব ঘরের বিপ্লব ছিল, ছেলেমেয়েরা নিজেরা বিপ্লব করেছে, কোনো বিদেশি শক্তি এই বিপ্লবে কোনো ভূমিকা পালন করে নাই। এবং এটা আমাদের জন্য সৌভাগ্য। আমাদের স্বাধীনতা সংগ্রামের একটা দুর্বলতা আছে, সেই দুর্বলতা হলো ভারতের থেকে আমাদেরকে সহায়তা নিতে হয়েছিল, এবং সেই দুর্বলতার কাফফারা আজ পর্যন্ত আমাদেরকে দিয়ে যেতে হচ্ছে। এবং ভারতীয়রা কখনো ভোলে না যে তারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিল। এই যে প্রিয়াঙ্কা গান্ধী কদিন আগে সে বলেছে পার্লামেন্টে দাঁড়িয়ে যে আমরা পাকিস্তানকে ভাগ করে দিয়েছিলাম। তার মানে প্রিয়াঙ্কা গান্ধী এবং তার দাদির কথা বলছে, ইন্দিরা গান্ধীর কথা, যে তিনি পাকিস্তানকে দুই ভাগ করেছিলেন। অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করে না। তারা বলতে চায় এটা পাকিস্তান এবং ভারতের একটা লড়াই ছিল, সেই লড়াইতে ভারত জয়লাভ করেছে এবং পাকিস্তান পরাজিত হয়ে দুই ভাগ হয়ে গেছে। তো এই যে বয়ান, এটাই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের দুর্বলতা, যেটা আজ পর্যন্ত আমাদের বয়ে বেড়াতে হচ্ছে। আবারও তোমাদেরকে সালাম জানাই। এবার কোনো বিদেশি শক্তির সাহস হবে না বলে যে 24শে জুলাই অভ্যুত্থানে আমাদের ভূমিকা ছিল। এটা বলার আমেরিকাই হোক, রাশিয়াই হোক, চীন হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, কেউ এটা বলতে পারবে না। সো এটা আর একটা ইউনিক দিক ছিল। আর 3 নম্বর ছিল যে এটার কোনো একক নেতৃত্ব ছিল না। তোমরা সবাই মিলে, সবাই নেতা ছিলেন, সবাই নেতা, সবাই যোদ্ধা। এ একটা ইউনিক ব্যাপার। কাজেই এই 3টে বিষয় যদি আমরা স্মরণে রাখি, তাহলে আমি নিশ্চিত এই বিপ্লব পরাজিত হতে পারে না, এই বিপ্লব ব্যর্থ হতে পারে না, এই বিপ্লব।